নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তোমাদের সামনে। শুরুতে আমি দেখতে পাচ্ছি তেজ তো ল্যাপটপে পুরো বসে পড়েছে কাজ করতে সুধাকে পাহারা দেবে বলে। এদিকে সুধাও বিপাকে পড়ে গেছে, সমানে বিজিতের ফোন বেজে যাচ্ছে। সুধা কি করবে, কি করে কাজটা শেষ করবে সেটা বুঝতে পারছে না। বিজিতের ফোনটা রিসিভ করে সুধা। তেজ তো দেখে আবার সুধা কার সাথে হেসে হেসে কথা বলছে, আর সুধা তো এদিকে মনে মনে ভাবতে থাকে আমি করবোটা কি, কিভাবে বলবো। বিজিত তো ওদিক থেকে বলতে থাকে যে সুধা তুই দায়িত্বটা নিতে পারবি তো। আর এদিকে দেখা যায় সমুদ্র ঝিনুককে সাহায্য করছে সমস্ত মালপত্র রাতের অন্ধকারে রান্নাঘরে ঢোকাতে। ঝিনুক বলে, আরে বাস, এত বড় রান্নাঘর, এত জিনিস, বড়লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। তখন সমুদ্র বলে, আপনি রাখুন তো এই সমস্ত কথা, আপনি কেন রান্নাঘর নিয়ে পড়লেন। ওদিকে ভাবুন, বৌদিভাই এখনও আসতে পারছে না, কোনো আবার চাপে পড়লো না তো। ঝিনুক বলে, কিসের আবার চাপ, মাঝরাত হয়ে গেছে তো। সমুদ্র বলে, আপনি আমার দাদাকে চেনেন না, ও সিক্স সেন্স খুব ভালো কাজ করে, ও সামান্য একটু আওয়াজ পেলেও দূর থেকে বুঝে যাবে যে কেউ এসছে কিনা। ঝিনুক বলে, শুনুন, আমার দিদিরও না মনের জোর তুখার, দেখবেন যেই কাজটা ও বলবে সে কাজটা করেই ছাড়বে। এদিকে সুধা যে ফোনে কথা বলছে তেজ সেটা সমানে লক্ষ্য করছে। সুধা তেজকে গিয়ে বলে, এই যে আর কতক্ষণ কাজ কাজ চলবে আপনার, লাইটটা কতক্ষণ জ্বলবে শুনি। তেজ বলে, এখন আমি বলতে পারছি না, এখন আমি কাজ করছি। সুধা তখন এদিকে এসে বলে, কাজ করছে না ছাই, আমার চোখেই তো, আমার দিকে তো আর চোখে তাকিয়ে আছে দেখছি তখন থেকে। সুধা বলে, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোবো, লাইটটা অফ করব। তেজ বলে, এটা আমার ঘর, আমি যতক্ষণ চাইবো ততক্ষণ লাইট জ্বলবে। সুধা বলে, তাহলে আমি ঘুমোবো না। তেজ বলে, ঘুমোন না, চোখে একটা কিছু চাপা দিয়ে ঘুমিয়ে পড়ুন। সুধা জোর করে ল্যাপটপটা বন্ধ করে দেয়। তেজ বলে, কি করলেন এটা। সুধা বলে, আপনাকে সাহায্য করলাম। তখন তেজের সামনে সুধা বসে পড়ে। তেজ বলে, আপনি কি করছেন। সুধা বলে, কেন আপনাকে সাহায্য, আপনি কষ্ট করে আর চোখে আমাকে দেখতে যাবেন কেন, তাও আবার চারটে চোখ দিয়ে, আপনি আমাকে সামনে থেকেই দেখুন। তেজ বলে, এটা আপনার ভুল ধারণা। সুধা বলে, তাই, তাহলে আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন, দেওয়ালের রং। তেজ বলে, আপনি কি করে জানলেন, তার মানে আপনিও দেখছিলেন আমার দিকে। সুধা বলে, বারে, আপনি কষ্ট করে আমার দিকে তাকিয়ে দেখবেন, আমি দেখবো না যে আপনি কি দেখছেন। সুধা তেজের দিকে এগিয়ে যায়, বলে, দেখুন দেখুন। তেজ বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে বলে, কি করছেন বলুন তো আপনি, আপনি আপনার কাজ করুন। সুধা বলে, আপনি সরে যাচ্ছেন কেন, বলে আবার তেজের সামনে আসে। তেজ বলে, স্টপ ইট প্লিজ, যান না। এদিকে তো সুধা পড়ে যায় পুরো বিপাকে। তেজ তো কিছুতেই কথা শোনে না। শেষে তেজ বিরক্ত হয়ে বলে, আমি এখন ঘুমোবো, দিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে আবার একটু পরে উঠে পড়ে যে না না না, আপনাকে তো বিশ্বাস নেই, যদি আপনি পালিয়ে যান। তখন তেজ কী করে, দরজাতে তালা মেরে দেয় যাতে সুধা বেরোতেই না পারে, আর বলে, এবার তো আপনি বেরোতে পারবেন না, আর যদি ভাবেন আপনি ব্যালকনি দিয়ে বেরোবেন তাহলে হাত পা ভেঙে গেলে সে দায়িত্ব কিন্তু আপনারই, আমার নয়। এই বলে তেজ ঘুমিয়ে পড়ে। সুধা আরও বিপাকে পড়ে যায় যে এবার সে কী করবে, কী করে বেরোবে। সমুদ্র তার বৌদিভাইকে ডাকতে চলে যায়, আর ঝিনুককে বলে, কেউ আসলে আপনি একটু লুকিয়ে পড়বেন, ঠিক আছে। এদিকে সমুদ্র যেতে গিয়ে দেখে জ্যোৎস্নাও জেগে আছে। জ্যোৎস্না চুপ করে সিঁড়ি দিয়ে নামছে, নেমে সবাইকে দেখছে যে কেউ আছে কিনা। এদিকে ঝিনুক সমুদ্রকে দেখতে পেয়ে বলে, কি ব্যাপার, আপনি গেলেন না ডাকতে। তখন সমুদ্র বলে, আস্তে কথা বলুন, বাইরে দিদি জেগে আছে। ঝিনুক আবারও কথা বলতে গেলে সমুদ্র তার মুখটা চেপে ধরে, আর তখন আবার দুজন দুজনকে দেখতে থাকে। এদিকে জ্যোৎস্না রাতের অন্ধকারে বাইরে হলে বসে চুপ করে গল্প করছে সুতীর্থর সাথে। বলে যে, একটা গান শোনাবে সুতীর্থ, অনেকদিন তোমার গান শুনিনি। এদিকে দেখা যায় সুধা খুব চেষ্টা করতে থাকে চাবিটা নেওয়ার, কারণ সে বুঝতে পারছে না এবার করবেটা কি, কারণ ব্যালকনি তো খুবই উঁচু, নামতে গেলে তো পড়ে যাবে। তখন সুধা যখন দেখে যে তেজ ঘুমিয়ে পড়েছে কিনা, আর তার পকেট থেকে চাবিটা বের করার চেষ্টা করে, প্রথম ধাপে সে পারে না। এদিকে দেখা যায় সুতীর্থ জ্যোৎস্নাকে ফোনে গান শোনাচ্ছে। এদিকে দেখা যায় সমুদ্র ঝিনুকে একে অপরের দিকে তাকিয়ে আছে। ওদিকে জ্যোৎস্নাকে সুতীর্থ ফোনে গান শোনাচ্ছে, আর এদিকে তেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুধা, আর বিয়ের মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। এদিকে সমুদ্র ঝিনুকে পায়েস খাইয়ে দিচ্ছে, ওকে পায়েসটা লেগে গেলে পায়েসটা মুছিয়েও দিচ্ছে। এদিকে সুধা চেষ্টা করেই যাচ্ছে চাবিটা তেজের পকেট থেকে বের করার। শেষ পর্যন্ত সুধা চাবিটা পেয়েই যায়। সুধা চাবিটা পেয়ে বলে, আমাকে ক্ষমা করবেন মিস্টার বসু মল্লিক, না আমি আপনাকে ঠকাচ্ছি, না আমি আপনার বিশ্বাস ভঙ্গ করছি, আমি যা করছি আপনার ঋণ শোধ করবার জন্যই করছি। এদিকে জ্যোৎস্না সুতীর্থর সাথে ফোনে কথা বলছে, আমরা কত ভালো ছিলাম না, আমি তো চেয়েছিলাম সারা জীবন তোমার গান শুনতে এইভাবে। তখন সুতীর্থ বলে, সব ভালোরই একটা শেষ আছে। জ্যোৎস্না বলে, সুতীর্থ, আমরা পুরনো দিনগুলো আবার ফিরে পেতে পারি না। সুতীর্থ বলে, আমাদের মধ্যে দূরত্ব অনেক বেড়েছে জ্যোৎস্না, চাইলেই কি সব ফিরে পাওয়া যায়, এই না পাওয়াটাই তো আমাদের। জ্যোৎস্না বলে, আমি সব দূরত্ব মিটিয়ে দিতে চাই। তো বলে, তোমার হাজব্যান্ড হয়তো অপেক্ষা করছে, পরে কথা হবে, এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যায় সুধা সিঁড়ি দিয়ে উপর থেকে নেমে আসছে,
আর আস্তে আস্তে দেখে যে দিদি নিচের সোফাতে বসে কাঁদছে, আর মনে মনে ভাবে দিদি কি কারোর সাথে ফোনে কথা বলছিল। এদিকে দেখা যায় সুধা, ঝিনুক আর সমুদ্র মিলে সমস্ত কাজকর্ম একসাথে করছে। সুধা মেয়ের গায়ে হলুদের জন্য একটা গলার হার বানিয়েছে আর বলে, দেখো তো কেমন হয়েছে, এটা বানিয়ে দিতে বলেছিল মেয়ের বাড়ি থেকে। সমুদ্র বলে, দারুণ হয়েছে, তোমার হাতের কাজের জবাব নেই। তখন সুধা বলে, যাও সমুদ্র, অনেক হয়েছে, এবার তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। আর ঝিনুককেও বলে বাড়ি চলে যাওয়ার জন্য। সমুদ্র বলে, কেন বৌদি, তুমি এইটুকু সময়ে এত একা কাজ কি করে করবে? সমুদ্র বলে, আর তাছাড়া তোমার সাহায্য করতে ভালোই লাগছে তোমাকে। আর ঝিনুকের দিকে তাকায়। ঝিনুক মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটা তো দেখছি পুরো চিপকে আছে আমার সাথে, দিদির কাজের জন্য কিছু বলতেও পারছি না। সুধা বলে, কতদিনই বা তোমার দাদাকে না জানিয়ে আমি এরকমটা করব। সমুদ্র বলে, বৌদি, দাদা যত না জানে ততই মঙ্গল, না হলে ও আবার রুদ্রমূর্তি ধারণ করবে। ঝিনুক বলে, আমি তো এটাই বুঝতে পারছি না দাদাভাই, জামাইবাবুর এখানে আপত্তিটা কোথায়, কেন উনি বারণ করছেন? সমুদ্র তখন বলে, দাদাভাই এরকমটা ছিল না, দাদাভাইও চাইতো মেয়েরা পড়ুক, কাজ করুক। তখন ঝিনুক বলে, কি হলো তাহলে হঠাৎ করে? সমুদ্র বলে, একটা খারাপ ঘটনা দাদাভাইকে বদলে দিল। তারপরে ঠাকুমার ঠাম্মির আদর্শই হলো দাদাভাইয়ের কাছে সেরা। সমুদ্র তখন সুধাকে তার দাদার পাস্টের কথা সবটাই বলে, ইমনের কথা। আর এটাও বলে যে যেদিন এই সমস্ত খারাপ ঘটনা ঘটেছিল সেদিন তার দাদা বলেছিল যে যেই মেয়ে অর্থকে ভালোবাসে সেই মেয়েকে আমি আর বিয়ে করব না, তার দিকে ঘুরেও তাকাবো না। হ্যাঁ, আমি তাকেই বিয়ে করব যে অর্থকে ভুলে ভালোবাসাকে গুরুত্ব দেবে। সুধা সবটা শোনে বসে। সমুদ্র তখন বলে, বৌদি ছাড়ো না, দেখো তো এটা কেমন হয়েছে। সুধা বলে, বাহ, খুব সুন্দর। ঝিনুক বলে, কিছু একটা মিসিং লাগছে। সুধা তখন মিষ্টির বক্সের প্যাকেজিংটার উপর একটা প্রজাপতিকে লাগিয়ে দেয় আর বলে, দেখো তো এবার কেমন লাগছে। ঝিনুক বলে, একদম পারফেক্ট। সমুদ্র বলে, তাহলে এখন থেকে আমিও তোমাদের টিমের মেম্বার তো? সবাই এটাতে রাজি হয়। এদিকে দেখা যায় তেজের ঘুমটা ভেঙেছে। ঘুম ভাঙতেই তেজ দেখে যে যাক, সুধা ঘুমোচ্ছে, কারণ সুধা তো সেই বালিশের উপরে চাদর ঢাকা দিয়ে গেছে। আর তেজ মনে মনে ভাবে, তালা লাগিয়ে দিয়েছি না, কি করে পালাবে। দিয়ে তেজ আবার ঘুমিয়ে পড়ে। আর তখন সুধা চুপ করে ঘরের ভেতরে ঢোকে তার কাজ শেষ করে। সুধা বলে, তবে মিস্টার বসু মল্লিকের ঘুম এখনও ভাঙেনি। এই বলে সুধা পেছন ঘুরে একটা কোনো কাজ করতে গেলে আবার যখন পেছন ঘুরে দেখে তেজ তার সামনে দাঁড়িয়ে আছে আর ভয় পেয়ে যায়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি উঠে গেছেন? তেজ বলে, এতে তো অবাক হওয়ার কিছু নেই, আপনি যদি এখানে থাকেন তাহলে সোফাতে যিনি আছেন উনি কে? সুধা তো আরও ঘাবড়ে যায়। রান্নাঘরে জ্যোৎস্না, কাজের মেয়ে, সুধার শাশুড়ি মা, মেজো কাকিমণি সবাই মিলে রান্নাঘরে আছে, মাসের মাসকাবারির হিসাব করছে। আর বাকিরা বলে যে এবার তো মাসকাবারিতে সেরকম কিছু শেষই হয়নি। তখন তেজের মা বলে, সে কী রে, সেটা কি করে সম্ভব? তখন বলে যে কাজের মাসি বলে, বাকি কিছু তাও মোটামুটি শেষ হলেও চিনি, ঘি, ময়দা এগুলো তো ইউজই হয়নি দেখছি, যেরকমটা সেরকমই পড়ে আছে, এই দেখো। আর এটা দেখে সবাই খুব অবাক হয়। কাকিমণি বলে, এতদিনে তো দুবার মাসকাবারির বাজার হয়ে যায়। এ বলে, এত পরোটা, লুচি ভাজা হচ্ছে। রীতা বলে, কি যে বলছো না তোমরা, দিদিভাই রোজ রোজ এত মন্ডা, মিঠাই, গজা এত কিছু বানাচ্ছে, তাও কোনো কিছু খরচ হচ্ছে না, কি বলছো তোমরা? কাজের মাসি বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে যাও তুমি রান্নাঘরে গিয়ে দেখো। অবশ্য তুমি তো রান্নাঘরেই যাও না। এটা শুনে তরিতা খুব রেগে যায়। তরিতা রাগ করে কাজের মেয়েকে উল্টোপাল্টা শোনাতে থাকলে জ্যোৎস্না বলে, ও ঠিক কথাই বলছে তরিতা, এখনো 2 প্যাকেট তেল কাটাই হয়নি, তুমি যাও, বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা চললে সেখানে ঠাম্মি আর তেজের বাবা আসে। তারা ডাইনিং টেবিলে বসে, আসলে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে তাই। না বলে, দেখো না, সুধা রোজ রোজ এত মন্ডা, মিঠাই, ক্ষীর এসব বানাচ্ছে, কিন্তু গজা এসব বানাচ্ছে, কিন্তু কিছুতেই ময়দা, তেল, ঘি এসব তো কিছুই খরচ হচ্ছে না দেখছি। এটা শুনে তো তেজের বাবার খুব আনন্দ হয়। বলে, কি বলছো, তাই নাকি? এটা তো খুব খুশির খবর। বলে, এটা কি করে সম্ভব? তখন সুধার শাশুড়ি মা বলে, হ্যাঁ, এটা একদম ঠিক, আমাদের যে রোজ 5 লিটার দুধ আসে দিয়ে বাড়ির সবার চা, তারপর চিরকুটের খাবার হয়, ওই দুধ দিয়ে তো দেখছি আজকাল মিষ্টিও হয়ে যাচ্ছে। সরিতা বলে, হ্যাঁ ঠাম্মি, এই যে দিদি যে এত এত মিষ্টি মিষ্টি মন্ডা, তারপর মিঠাই, লাড্ডু, ক্ষীর এই সমস্ত কিছু বানাচ্ছে, কই তেল, ঘি কোনো কিছুই তো শেষ হচ্ছে না। আমি তখন বড়নাথ বৌমাকে ডেকে পাঠাই। এদিকে সোফাটা তেজ দেখাতে গেলে দেখে যে সোফাটা আবার ঠিকঠাক হয়ে আছে, বালিশের জায়গায় সব কিছু। বলে, কি ব্যাপার, সোফাটা এরকম কি করে, কোথায় গেল? তেজ সুধা তখন মনে মনে ভাবে, ধরতে পারলে তবে না। তখন তেজ সুধার মুখে দেখে, আপনার মুখে এসব কি লেগে আছে, এ তো ময়দার মতো। আর তেজ হাঁচি দিতে থাকে। সুধা তখন মুখটা মুছে নেয়। সুধা তখন বলে যে আমি ময়দা। তখন তেজ বলে, কি আমি ময়দা করছেন আপনি, ময়দা কি করে এলো আপনার মুখে? সুধা তখন বলে, কোথায় ময়দা, এটা তো পাউডার। তেজ বলে, কি আপনি সকাল সকাল পাউডার মেখেছেন?
তখন সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি পাউডার মাখলে কি সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে? আমি কি একটু সাজগোজ করতে পারবো না? বলে, আপনি তো ওরকম মেয়ে নন যে সকাল সকাল উঠে মুখে পাউডার লাগাবেন। আর তাছাড়া আমি তো দেখেছি যে আপনি এখানে ঘুমোচ্ছিলেন। তখন তেজকে চশমাটা বের করে দেয় আর বলে, এই নিন, এটা আপনি পড়ুন, আপনি ভুল দেখেছেন। তেজ বলে, একদম চালাকি করবেন না, হ্যাঁ। তখনই জ্যোৎস্নাদি বাইরে থেকে ডাকতে আসে সুধাকে। তেজ তখন তালাটা খুলে দিতে যায়। সুধা এদিকে মুখের ময়দাগুলো তাড়াতাড়ি করে মুছে ফেলে। তেজ দেখে যে পকেটে তার চাবিটা নেই। সুধার কাছে যায়, গিয়ে বলে, চাবিটা আপনার কাছে আছেন তাই না? সুধা বলে, আমার কাছে নেই তো চাবি, আপনি দেখুন কোথায় আছে। তেজ বলে, আমার কাছে নেই বলেই তো আমি আপনাকে বলছি। বলে, মিস্টার বসু মল্লিক, আপনি ভালো করে খুঁজে দেখুন। তেজ বলে, আমি কি না খুঁজে বলছি আপনাকে? কে জ্যোৎস্নাদি ডেকেই চলেছে। তেজ বলে, হ্যাঁ খুলছি। তেজ পুরো বিছানা তোলপাড় করে চাবি খুঁজছে। সুধা এদিকে ভাবছে চাবিটা সে কী করে রাখবে। বলে, দেখলেন তো, নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে গেলেন, এখন কি করবেন? তেজ বলে, তালা দেবো না, নাহলে তো আপনি পালিয়ে যাবেন। সরিতা, মেজো কাকিমণি সবাই চলে আসে। বলে, কি হলো জ্যোৎস্না? জ্যোৎস্না বলে, দেখো না ভাই এখনো ঘরই খুলছে না। এদিকে তেজ সমানে সুধার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, বলছে, চাবি আপনার কাছে আছে না, দেখি হাতটা দেখান তো। সুধা কিছুতেই হাতটা দেখাতে রাজি হয় না। তেজ এদিকে জোর করতে থাকে, দেখি হাতটা দেখি। এদিকে জোর জবরদস্তি করতে করতে সোফার মধ্যে দুজনেই সুধার গায়ের উপর তেজ পড়ে যায়। আবার একে অপরের দিকে দুজনেই দেখতে থাকে। সুধা এই সুযোগে চাবিটা বিছানার দিকে ছুঁড়ে ফেলে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামীকালকে শুভ বিবাহের নতুন এপিসোড নিয়ে আমরা আবার ফিরে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।